চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডকে ব্যক্তিগত হিসেবে দেখছে সরকার। ইসকন নিষিদ্ধ প্রসঙ্গে কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংস্কার দৃশ্যমান হওয়ার পরই জাতীয় নির্বাচন। এছাড়া সমন্বয়কদের নিরাপত্তার বিষয়কেও গুরুত্ব দিচ্ছে সরকার। বিশ্বের যে প্রতিশ্রুতি ছিল 100 বিলিয়ন, চলমান নানা ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয় তুলে ধরতেই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই ব্রিফিং। সেখানে উপস্থিত ছিলেন দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মাহফুজ আলম। দুজনেই জানান, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হয়েছে। আগামীতে এ বিষয়ে সরকার আরও সতর্ক থাকবে। বলেন, চিন্ময়ের কর্মকাণ্ডকে ব্যক্তিগত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামাতের বৈঠক প্রসঙ্গে উপদেষ্টারা জানান, জাতীয় ঐক্য ইস্যুতে সব অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া নির্বাচনের দিনক্ষণ এখনই জানানো কেন সম্ভব নয়, সেই যুক্তিও তুলে ধরেন তারা। সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, সমন্বয়কদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এই নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে। তার উদ্বেগ জানিয়েছেন এবং নিরাপত্তার কথা বলেছেন। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো আন্দোলনে যুক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গত 2 সপ্তাহ আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার বনানী অফিসার্স মেসের সংবাদ সম্মেলনে পরিস্থিতি না বুঝে কারো ইন্ধনে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত না হওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনী। চলমান সংকট সমাধানে সহযোগিতার আহ্বানও জানিয়েছে তারা। দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর 5 আগস্ট সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সারা দেশে গত 2 সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বনানী অফিসার্স মেসে এই সংবাদ সম্মেলন। সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা কি রকম ছিল? সংবাদ সম্মেলনে চলমান সংকট সমাধানে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পরিস্থিতি না বুঝে কারো ইন্ধনে শিক্ষার্থীদের কোনো আন্দোলনে যুক্ত না হতে আহ্বান জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 40টি অস্থিতিশীল পরিস্থিতি এবং 18টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে 179 KNF সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে নিহত হয়েছেন 7 সেনা সদস্য। গত 20 জুলাই 2024 তারিখ থেকে অদ্যাবধি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট 123 জন সদস্য হতাহত হয়েছে। এর মধ্যে 1 জন অফিসার শাহাদাত বরণ করেছেন এবং 9 জন অফিসার সহ মোট 122 জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। 2 সপ্তাহে 24টি অবৈধ অস্ত্র, 365 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া 228 মাদক ব্যবসায়ী ও নানা ঘটনায় 1328 জনকে গ্রেফতার করা হয়েছে। 20 জুলাই থেকে সেনাবাহিনীর 123 জন আহত ও 1 কর্মকর্তা নিহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালের অনেক কর্মচারীর আঙ্গুলে আঙ্গুলে চিকিৎসক। একজন কর্মচারী বায়োমেট্রিক হাজিরা দেন কয়েকজন চিকিৎসকের। হাসপাতালে দেরিতে যাওয়া চিকিৎসকেরাই এই জালিয়াতিতে জড়িত। এসব বন্ধে সব সরকারি হাসপাতালে ফেস ডিটেকশন পদ্ধতি চালু করছে স্বাস্থ্য বিভাগ। ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এই হাসপাতালের স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম। বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিতে বললে রাজি হন, ব্যবহার করলেন ডান হাতের তর্জনী। এবার অন্য আঙুলের ছাপ দিতে বলা হলে রাজি হলেন না। আপনি একটু অন্য ফিঙ্গারগুলো স্যারের অনুমতি নিয়ে আমি স্যারের অনুমতি নিচ্ছি। এরপর আশ্রয় নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উমর ফয়সালের কক্ষে। আরিফুল একা 3 জনের আঙুলের ছাপ দেন এমন তথ্য ডাক্তার ফয়সালকে জানালে সত্যতা যাচাই না করেই কর্মচারীর পক্ষ নিলেন তিনি। আপনি একটু ফিঙ্গারটা দেন। বাবা আপনার সামনে কেন সে ফিঙ্গার দিবে? আপনি আমাকে কেন দিবেন না? একটা অভিযোগ উঠেছে, কেন দিবেন না? বাবা শুনেন, আপনার ফিঙ্গারটা আবার দেন। আবারও আরিফুলকে তার বাকি আঙুলের ছাপ দিতে বললে ঘুরতে থাকেন পুরো হাসপাতাল। 2টা ফিঙ্গার দিয়েছেন তো, বাকি ফিঙ্গারগুলো দেন। ভাই কয়জনের ফিঙ্গার আপনি একা দিতেন? কতক্ষণ ঘুরবেন এভাবে? আপনি একটু ফিঙ্গারটা দেন, চলেন। এক পর্যায়ে হাসপাতাল থেকে সটকে পড়েন আরিফুল। আপনি চলে যাচ্ছেন কেন? ডাক্তার উমর ফয়সাল ও তার স্ত্রী ডাক্তার রেজিনা সুলতানার হয়ে প্রতিদিন সকাল 9টার মধ্যেই ফিঙ্গার দেন আরিফুল। এই 2 চিকিৎসকের নামে তার 2টি আঙুল বায়োমেট্রিক মেশিনে রেজিস্ট্রেশন করা। আপনি হাসপাতালে এসেছেন কখন আজকে? আমি তো রোগী, আমি তো ছিলাম। আপনি আমার সাথে কথা বলেন, মানে আপনি এভাবে আমার ইয়া করতে পারেন না। 5টা মিনিট কোন না এরকম করেন। আপনি চলেন। এদিকে ডাক্তার ফয়সাল তার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে চান নিজেই। এটা হচ্ছে তদন্তের বিষয় রয়েছে, যেহেতু এটা তদন্ত করে দেখা লাগবে, আপনি আমাকে জানিয়েছেন, আমাকে একটু টাইম দিতে হবে, আমি তাকে তদন্ত করব, দেখব। বায়োমেট্রিক মেশিনের সামনে 2টি সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখতে চাইলে শুরু হয় টালবাহানা, সরিয়ে ফেলা হয় হার্ড ডিস্ক। সিসিটিভি চালু আছে তো? হ্যাঁ চালু আছে। ফুটেজ দেখতে হলে আপনার লাগবে, আপনার ওই রাউটার লাগবে, সেটা তো নাই আমার এখন। আমরা সিসিটিভি ফুটেজটা কি আজকে পেতে পারি? না, আজকে আমি আপনাকে প্রোভাইড করব না। পরের দিন ফুটেজ চাইলে খবর প্রচার না করার প্রস্তাব দেন ডাক্তার ফয়সাল। আপনি ফুটেজ সরিয়েছেন, এটা ইম্পর্টেন্ট না। আমি আপনাকে বলি শুনেন, আপনি এখন এসব বলে তো লাভ নাই। আমি বলি শুনেন, আপনার কি করতে হবে সেটা বলেন, সেটা আমি করে দিব, অসুবিধা। ঠিক আছে? স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভারে দেখা যায় ডাক্তার ফয়সাল, রেজিনা সুলতানা ও আরিফুলের হাজিরার মধ্যে ব্যবধান মাত্র কয়েক সেকেন্ড। অক্টোবরের 21 দিনের মধ্যে 17 দিনই 10 সেকেন্ডের মধ্যে ফিঙ্গার দিয়েছেন এই 3 জন। কিন্তু তা কিভাবে সম্ভব? 2014 সাল থেকে সরকারি হাসপাতালে বসানো হয় ফিঙ্গারপ্রিন্ট মেশিন। এতে একজনের আঙুলের ছাপ দিয়ে অন্য জনেরও নিবন্ধন করা যায়। জালিয়াতি বন্ধে ফেস ডিটেকশন হাজিরা চালু হচ্ছে। মানুষের যেরকম ভালো বুদ্ধিও বাড়ে, সাথে সাথে কিছু দুষ্ট বুদ্ধিও যে বেড়ে যাচ্ছে না এমনটা বলা যাবে না। তার সাথে সাথে সিস্টেমটা আপগ্রেড করার জন্য আমরা সচেষ্ট আছি। বর্তমানে 400টি সরকারি হাসপাতালে আঙুলের ছাপে বায়োমেট্রিক হাজিরা দেয়া হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, গ্রাহকের স্বার্থে সব করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকে গচ্ছিত গ্রাহকের আমানত শতভাগ নিরাপদ বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র উঠে আসে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার থেকে এসব ব্যাংকের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে। পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে চায়। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ টাকা দ্রুতই বন্ডের মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়া হবে। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা
আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, অর্থাৎ আগের মতোই টাইট থাকবে। ইট ইজ নট মানে সহজীকরণ হচ্ছে না এটার মাধ্যমে। দেশের ব্যাংকিং খাতকে এমন দুরবস্থায় ফেলার পেছনে দায়ী এসালম গ্রুপ। আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান গভর্নর। শুনে থাকবেন গ্রাহকদের কাছ থেকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না শিল্প প্রতিষ্ঠান, এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, দেখা দিয়েছে রপ্তানি আয় কমার শঙ্কা। গ্যাস সংকটে সময় মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বাজার হারানোর উদ্বেগে উদ্যোক্তারা। চেম্বার অব ইন্ডাস্ট্রির তথ্য বলছে দেশে দিনে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে ২৮০ কোটি। শিল্প কারখানায় ১০০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৬০ কোটি ঘনফুট গ্যাস। এদিকে গ্যাস সংকটে গত ৯ মাসে দেশে প্রায় ২০০ কারখানা বন্ধ হয়েছে। অন্যদিকে অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় ১০% গ্যাস। এই অবস্থায় শিল্প খাতে সংকট কাটাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি করছেন ব্যবসায়ীরা। শিল্পে গ্যাস সংকট নিয়ে আরো জানাতে সাভার এবং গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাবে সাভারে, সেখানে আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারের কারখানাগুলো কি পরিমাণ গ্যাস পাচ্ছে আর উৎপাদন কোন পর্যায়ে রয়েছে? শিল্প কারখানায় গ্যাস সংকটের বিষয়টি যে নতুন তেমনটা কিন্তু নয়। আমরা কিন্তু গত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি যে শিল্প কারখানায় যে পর্যাপ্ত পরিমাণ যে গ্যাসের চাহিদা রয়েছে, সেই পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু কলকারখানা মালিকরা পাচ্ছে না বলে আমাদের কাছে দীর্ঘদিন বিভিন্ন সময় কিন্তু তারা অভিযোগ করেছেন, এবং এই গ্যাস সংকটের কারণে তাদের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শিল্প মালিকরা বা এই খাতের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে তাদের যে শিপমেন্টের যে যথাযথ তারিখ রয়েছে সেই শিপমেন্টে কিন্তু অনেক সময় বাতিল করতে হয়েছে। দিনের বেলা যেমন গ্যাস সংকট থাকে, যার কারণে আমরা দেখতে পেয়েছি কলকারখানার উৎপাদন সচল রাখার স্বার্থে কলকারখানা মালিকরা কিন্তু ফরওয়ার্ড ভ্যানে করে একাধিক সিলিন্ডার ভর্তি করে সিএনজি স্টেশন থেকে, যে সিএনজি স্টেশন থেকে গ্যাস পাম্পগুলো এই গাড়িগুলোতে গ্যাস সরবরাহ করা, সেখান থেকে কিন্তু তারা সারা রাত ব্যাপী কিন্তু এই সিলিন্ডারে করে কিন্তু গ্যাস দিয়ে কিন্তু তারা মজুত করে, এবং সকালবেলা কিন্তু তাদের শিল্প কারখানাতে যে গ্যাস সংক্রান্ত যে ধরনের উৎপাদন রয়েছে, জেনারেটর রয়েছে বা ব্রয়লার মেশিন রয়েছে, তারা কিন্তু সেগুলো কিন্তু সেই গ্যাস দিয়ে কিন্তু তারা বিকল্প ভাবে তাদের গ্যাসের যে সংকটের যে বিকল্প যে পদ্ধতি রয়েছে তারা কিন্তু এইভাবে মেটানোর চেষ্টা করছে। তবে তারা বলছেন যে সরকারিভাবে জাতীয় গ্রিড থেকে তাদের জন্য এই গ্যাস সংকটের সমাধানটি দ্রুত করা হয়। তারা বলছেন যে শিল্প কারখানা বাঁচাতে হলে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে। তারা দ্রুততম সময়ের মধ্যে এটি খুব গুরুত্ব দিয়ে দেখতে সরকার এবং তিতাস কর্তৃপক্ষকে তার আহ্বান জানিয়েছেন। রুবেল, আপনার সাথেই থাকুন। এবার আমরা যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা সাভার থেকে সেখানকার পরিস্থিতি শুনছিলাম, গাজীপুরের কারখানাগুলোর পরিস্থিতি কেমন? সেখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে? দেখুন, গাজীপুরে ৫,০০০-এর মতো কারখানা রয়েছে এবং এগুলোর মধ্যে বেশিরভাগ কিন্তু তৈরি পোশাক কারখানা এবং কিছু সিরামিক কারখানা রয়েছে। আমরা শিল্প মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে গাজীপুরে বর্তমানে যে শিল্প এলাকা রয়েছে, বিশেষ করে টঙ্গী, গাজীপুর সদর, কোনাবাড়ি, শফিপুর, এসব এলাকাতে কিন্তু গ্যাসের চাপ অনেক কম রয়েছে। তারা বলছেন যেখানে গ্যাসের চাপ 15 PSI থাকার কথা একটি মেশিন চালাতে, সেখানে কিন্তু 3 থেকে 4 PSI গ্যাস রয়েছে বলে কারখানা মালিকরা অভিযোগ করছেন। এবং এর ফলে যে উৎপাদন ব্যবস্থা সেটি যেমন ব্যাহত হচ্ছে, তেমন কিন্তু বয়লার মেশিন সচল রাখতে গিয়ে মালিকদেরকে আলাদা টাকা গুনতে হচ্ছে। তারা বলছেন যে এক্ষেত্রে বিকল্প উপায়ে তারা জেনারেটর চালু করছেন এবং সেই কারণে যে জ্বালানি, সেই জ্বালানি খাতে তাদের আলাদাভাবে বরাদ্দ রাখতে হচ্ছে, ফলে উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু তাদের বেড়ে যাচ্ছে। তারা যে অভিযোগ করছেন যে আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক সহ বিভিন্ন যে পণ্য তারা রপ্তানি করে থাকেন, সেগুলোর দাম কিন্তু তেমনভাবে বাড়েনি, কিন্তু তাদের উৎপাদন খরচ
সেটি আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং গ্যাসের যে প্রাইস মানি সেটাও অনেক গুণ তাদেরকে বেশি দিতে হয়। এছাড়া বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে, ফলে তারা কিন্তু জ্বালানি খাতে একটি বিরাট অঙ্কের টাকা এখানে উৎপাদন করতে গিয়ে ব্যয় করে ফেলেন। ফলে তারা আশা করছেন যে এখন যে সমস্যাটা রয়েছে এটি যদি দ্রুত সমাধান করা যায় তাহলে তারা শতভাগ উৎপাদন প্রক্রিয়ায় ফিরতে পারবেন এবং কারখানাগুলো সচল রাখলে তারা শিপমেন্টগুলো সময় মতো দিতে পারবেন এবং বায়ারদের যারা অর্ডার করেছিলেন আন্তর্জাতিক ক্রেতা তাদেরকেও তারা সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারবেন বলে মালিকরা বলছেন। এবং এক্ষেত্রে সরকার এবং তিতাসের তারা সহযোগিতা কামনা করছেন। আমরা এই বিষয়টি নিয়ে তিতাস গ্যাসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে গত কয়েকদিন ধরে গাজীপুরে গ্যাসের চাপ কম রয়েছে, এছাড়া শীতকালীন সময় কিছুটা সমস্যা হয়। তিনি বলছেন যে এর মধ্যে তারা অবৈধ যে গ্যাস সংযোগ সেগুলো উচ্ছেদের ব্যাপারে অভিযান পরিচালনা করছেন এবং এই যে গ্যাসের লাইনের যে সরবরাহ সেটি যেন ঠিক থাকে সেই ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আশা করছেন অল্প কয়েকদিনের ভিতরে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এই ছিল গাজীপুরের গ্যাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সাভার এবং গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পর্যাপ্ত ডলার ও গ্যাস সংকটে হুমকিতে দেশের সিরামিক খাত। এ খাতে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কমে গেছে অর্ধেকের বেশি। এতে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকা। লোকসানে পড়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সিরামিক খাতে দেশি বিদেশি বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে হুমকির মুখে পড়েছে এই খাত। পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে না পারায় এ খাতের 70টি প্রতিষ্ঠানের 50% উৎপাদন ব্যাহত হচ্ছে। ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নরসিংদীতে 25টির মতো সিরামিক কারখানায় গত কয়েক মাস ধরে পর্যাপ্ত গ্যাস নেই। পণ্যের গুণগত মান ধরে রাখতে সিরামিক কারখানাগুলোতে সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড গ্যাসের চাপের প্রয়োজন হয়। পাওয়া যাচ্ছে এর অর্ধেক। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামও বেড়েছে 40% পর্যন্ত। ফলে নানামুখী সংকটে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, 50% প্রোডাকশন কমিয়ে দিয়েছে, কিন্তু সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু কতদিন এটা চলবে? যারা কাজ করতো তারা আজকে ওদের কাজ নেই, তাদের কথা আপনারা চিন্তা করতে হবে। আমরা যারা আমরা বলতেছি আমরা মালিক, আসলে তো আমরা মালিক না, আমরা ব্যাংক থেকে টাকা নিয়েছি। আমরা আসলে দিনকে দিন ঋণগ্রস্ত হচ্ছি। এদিকে ডলার সংকটে ঋণপত্র খুলতে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হচ্ছে উদ্যোক্তাদের। তাই এখাতে পর্যাপ্ত জ্বালানি ও ডলার সরবরাহ নিশ্চিতে নতুন নীতিমালা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ন্যাচারাল গ্যাসটা এটা একটা আমরা যেটাকে বলি র মেটেরিয়াল, র মেটেরিয়াল। সো র মেটেরিয়াল প্লাস এনার্জি, তার মানে এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট তাদের জন্য। সরকার তাদেরকে গ্যারেন্টি দিয়েছিল তাদেরকে গ্যাস দেবে, তখন এখন একটা সরকারের দায়িত্ব থেকে যায় যে এগুলাকে, এই ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে বাঁচানো যায়। 2024-25 অর্থ বছরের 4 মাসে সিরামিক খাতে রপ্তানি হয়েছে $1,24,00,000 মতো। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 6% বেশি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগী বেড়েছে আবহাওয়া পরিবর্তনের এ মৌসুমে। শিশু হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নেওয়া রোগীর এ হার অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় নিউমোনিয়া, অ্যাজমার মতো মারাত্মক রোগ থেকে বাঁচতে সন্তানের প্রতি বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকদের। আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি 6 মাসের শিশু তাহসিন। জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 6 দিন আগে জামালপুর থেকে এই হাসপাতালে ভর্তি হয়। একই হাসপাতালের 1 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ভোলার আয়াত রহমান। তীব্র জ্বর ও বমি না কমায় ভর্তি করা হয় এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন ঋতু পরিবর্তনের এ সময়ে বাতাসে জীবাণুর ঘনত্ব বেশি থাকে। ছোট্ট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় অন্য সময়ের তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। কাশি, সর্দি এবং ঠান্ডাজনিত রোগ বেড়ে গেছে। এই ঠান্ডাজনিত রোগ বেড়ে যাওয়ার কারণে কিছু কিছু বাচ্চা তখন এখান থেকে নিউমোনিয়া টার্ন করে, এবং অথবা বঙ্কোলাইটিস একটা রোগ আছে আমাদের, অথবা যাদের অ্যাজমা আছে তাদের শ্বাসকষ্টের সময় বেড়ে যায়, তখন তাদের ভর্তির প্রয়োজন হয়ে যায়।
শীতের এ সময়ে অভিভাবক যেন সন্তানের গোসলের পাশাপাশি গরম কাপড় পরানোর ক্ষেত্রেও সতর্ক হন, এ পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এই সময় একটু বাড়তি যত্ন খুবই প্রয়োজন। 10-12 টুকরা করে শুকনা সুতির কাপড় যদি বাচ্চার আশেপাশে রেখে দেওয়া যায়, প্রতি ঘন্টায় না হলেও 2-3 ঘন্টা পরপর শুকনা পাতলা সুতির কাপড় দিয়ে মাথার পিছনটা পিঠটা একটু মুছে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চার ঘাম জমে গিয়ে আর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না। আমরা এই ভুল করি, ঠান্ডা কমে গেলে পানি কমাই দিই, কিন্তু যখন পানি খেতে হয় তারপরে একটু স্বাস্থ্যকর খাওয়া, ভিটামিন সমৃদ্ধ খাওয়া, ভিটামিন সি, মাল্টিভিটামিন সমৃদ্ধ খাওয়া একটু বেশি খেতে হয়, তাহলে একটু আমাদের আক্রমণটা কম হবে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য বলছে, অন্য সময়ে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নেওয়া 1000 রোগীর মধ্যে জ্বর, ঠান্ডা বা নিউমোনিয়ায় রোগী আসে 140 থেকে 150, কিন্তু নভেম্বরে এ ধরনের রোগীর সংখ্যা 300 ছাড়িয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইফয়েডের জীবাণুতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এগুলো মানুষের শরীরে অন্য ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তন ঘটাতে পারে বলে শঙ্কা গবেষকদের। অনুসন্ধানে পাওয়া বেশিরভাগ সালমোনেলা জীবাণু অ্যান্টিবায়োটিক রোধী। চট্টগ্রামের হাসপাতাল, রেস্তোরাঁ আর বাসা থেকে নেওয়া দেশীয় পানির নমুনা নিয়ে এই গবেষণা হয়েছে। খাবার পানিতে জীবাণু শনাক্তে 2022 সাল থেকে গবেষণা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এবং শহরের 150টি উৎস থেকে নমুনা নেওয়া হয়। এর মধ্যে 8টিতে টাইফয়েডের সালমোনেলা টাইপি জীবাণু পাওয়া যায়। এসব জীবাণুর 87 ভাগই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রোধী। গবেষকরা জানান, বেশিরভাগ নমুনায় 4 ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন শনাক্ত করেছেন তারা। এগুলো মানুষের শরীরে ঢুকলে অন্য ব্যাকটেরিয়াকেও জিনগত পরিবর্তন ঘটাতে পারে। ফিজিওলজিক্যাল সিস্টেমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ঢুকে যেতে পারে, যেটা খুবই কনসার্নিং, কারণ মানুষ তো পানি পান করছে, তার মাধ্যমে এই জিনগুলো ঢুকে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে। কোনো না কোনো সময়ে হয়তো আমাদের জেনেটিক লেভেলে অনেক বড় ধরনের পরিবর্তন চলে আসতে পারে এই কন্টামিনেশনের ফলে। চিকিৎসকরা বলছেন, বিশেষ প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা ছাড়া এসব জীবাণু দূর করা সম্ভব নয়। এছাড়া নতুন ওষুধ নিয়েও কাজ করছেন গবেষকরা। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা ধরে পানি ফুটানো, আর একটা হচ্ছে যদি আমাদের সামর্থ্য থেকে রিভার্স অসমোসিস অথবা আরও প্লান্ট, যেটা এটার মাধ্যমে আমরা ওই জীবাণুটাকে ফিল্টার করে আমরা খেতে পারি। এই বের হওয়ার সবচেয়ে বড় সমাধান হচ্ছে এমন ড্রাগ নিয়ে আসা যেটা হয়তো রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট হবে না, সেটা হতে পারে প্রোবায়োটিক। আমরা আমাদের ল্যাবে ইনশাআল্লাহ শুরু করেছি প্রোবায়োটিকের কাজ। আমি আশাবাদী হয়তো আপনাদের কিছু ভালো রেজাল্ট দিতে পারবো। এই গবেষণায় যুক্ত রয়েছেন জৈব প্রযুক্তি বিভাগের 2 শিক্ষক ও 2 শিক্ষার্থী। এতে অর্থায়ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে ঢাকা, রাজশাহী ও বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বলা হচ্ছে যে বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কম। আপনি বাজার ঘুরে পরিস্থিতি কেমন দেখছেন? অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন? আমি বর্তমানে সবজির বাজারে অবস্থান করছি এবং সবজির বাজারে কিন্তু আজকে সবজির সরবরাহ অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। আজকে আমি সবজির যে ফুলকপি রয়েছে সেটির দাম আজকে 70 টাকায় বিক্রি হতে দেখেছি। তাছাড়া গাজর, শিম, তারপর বেগুনের মূল্য আমি অনেক বেশি দেখেছি। বেগুন আজকে 70 টাকায় বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। যে আলুটা গত দিনও আমরা 75 টাকায় বিক্রি হতে দেখেছি, আজকে কিন্তু সেটা 80 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ একদিনে কিন্তু 5 টাকা বেড়ে গেছে। এবং সেই আলু কিন্তু 1 মাস আগেও, 1 মাসের ব্যবধানে কিন্তু সেই আলুর দাম 10 থেকে 25 টাকা বেড়েছে। সুতরাং আলুর দাম কিন্তু এই আজকের দিনে অনেকটাই বেশি। তাছাড়া তেলের দামের কথা যদি বলি, তেল কিন্তু গত 1 মাস ধরে কিন্তু তেলের দাম অনেকটা বাড়তি ছিল, তারপর কিন্তু 10% শুল্ক কমানো হয়েছে, সেই 5% শুল্ক কমানো হয়েছে, কিন্তু তাতে কিন্তু দাম 2 থেকে 4 টাকা কমলেও আজকে কিন্তু সেই তেলের দাম কিন্তু তেলের সরবরাহ কিন্তু অনেকটাই কম। বাজারে আমরা ঘুরে দেখেছি, বিভিন্ন ভোক্তাদের সাথে কথা বলেছি, তারা তেল, অনেক দোকানে তারা তেল কম পেয়েছেন, দেখতে পাননি, তারা তেল না কিনে অনেকেই বাড়িতে ফিরেছেন।
তো আমরা এই ব্যাপারে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তেলের সরবরাহ কম হওয়ার কারণটা তারা নিজেও বলতে পারছেন না। তারা বিভিন্ন যে কোম্পানি রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে কথা বলেও কোনো উত্তর পাননি। আর অন্যদিকে আমি আজকে চালের বাজারেও ঘুরেছি, চালের বাজারে ঘুরে দেখতে পেলাম যে প্রায় 1 মাস পরে চালের দাম প্রায় 2 থেকে 4 টাকা কমেছে, যেটা কিন্তু ভোক্তাদের জন্য অনেকটাই স্বস্তির ব্যাপার। কারণ আমরা প্রায় 3 থেকে 4-5 মাস এরকম সময় ধরেই চালের বাজারে অস্বস্তি লক্ষ্য করছিলাম। সবশেষে কিন্তু চালের দাম অনেকটাই কমে গেছে। আমরা আজকে চালের দামে প্রায় 3 টাকার মতো মিনিকেট চাল মানে চিকন চালে আমরা কমতে দেখেছি, যেটা 70 থেকে 72 টাকায় বিক্রি হয়েছে, এবং মোটা চাল কিন্তু 50 থেকে 53 টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ সব ধরনের চালের দামই কিন্তু 2 থেকে 4 টাকা কমেছে। আর ভোক্তাদের সাথে আরেকটা জিনিস কথা বলে যেটা জানা গেছে যে ভোক্তারা বলছেন যে শুধু শুল্ক কমিয়েই সবকিছু সমাধান করা যাবে না, বাজারের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, বাজারের মনিটরিং ব্যবস্থাও যথার্থ রাখতে হবে, পর্যাপ্ত রাখতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিরুল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা আমাদের সহকর্মী আমিরুলের কাছ থেকে রাজধানী বাজার পরিস্থিতি শুনছিলাম। রাজশাহীর বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দেখুন, রাজশাহীর বাজার এবং রাজশাহী অঞ্চলের পরিস্থিতির দুটো ফারাক কিন্তু দেখা গেছে। অর্থাৎ শীতকাল, এখন রাজশাহী উত্তরাঞ্চল কৃষি প্রধান অঞ্চল, এখানকার উৎপাদিত ফসল কিন্তু সারা দেশে রপ্তানি হয়ে থাকে, কিন্তু এখন দেখা গেছে যে বাইরের যে দাম রাজশাহীর ঠিক স্থানীয় বাজারেও ঠিক একই দাম লক্ষ্য করা গেছে। আজকের বাজার পরিস্থিতি যদি বলা হয়ে থাকে, রাজশাহীতে আজকে কাঁচামরিচ এবং ফুলকপি এই দুটো পণ্যর দাম আমরা কম দেখেছি। অর্থাৎ কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি, এবং ফুলকপি যেটি 80 টাকা ছিল আজকে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া অন্য প্রত্যেকটি পণ্যের দামই কিন্তু বেড়ে গেছে। এবং যদি বলা হয়ে থাকে শীতকালীন মৌসুমের যে শিম সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, করল্লা সেটি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, ঢেঁড়স সেটিও কিন্তু 40 টাকার উপরে বিক্রি হচ্ছে, পাতাকপি সেটি কিন্তু আজকে 50 টাকা কেজি আমরা বিক্রি হতে দেখেছি, একটি লাউ সেটিও বিক্রি হচ্ছে 50 টাকা পিস, এবং আলুর দাম সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে বিক্রি হচ্ছে রাজশাহীর বাজারে আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা মানভেদে বিক্রি হচ্ছে। সেই সাথে পেঁয়াজের দাম যেটি ভারতীয় পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে আজকে 90 টাকা গেছে, এবং দেশি পেঁয়াজ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ যে উৎপাদিত শীতকালীন যে সবজিগুলো সাধারণত আমরা যারা ক্রেতারা ছিল তারা আশা করেছিল যে শীতকালীন যে সবজি সেগুলো হয়তো এই মৌসুমে দামটি কমবে, কিন্তু বাস্তবতা ভিন্ন, দামগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, এবং সাধারণ যারা ভোক্তারা রয়েছে তারা কিন্তু বলছেন যে উৎপাদিত পণ্যর যে বাড়তি মূল্যটা এখানে নিচ্ছে, এটি সরকারি নজরদারি যে বিষয়টি সেটি কিন্তু বারবার উপেক্ষিত হচ্ছে বলে কিন্তু এখানে যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু বলছেন। এই ছিল রাজশাহীর বাজার থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন। আলামিন, বরিশালের বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন, এবং মাছের দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে বরিশালে মাছের দর বলতে যেটি হচ্ছে যে আসলে বরিশালে কিন্তু ইলিশের সরবরাহ কমার পর থেকে কিন্তু মাছের দাম কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে, যা অর্থাৎ প্রতি কেজি মাছে কিন্তু 30 টাকা পর্যন্ত বেড়েছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে আসলে যখনই বাজারে সংকট দেখা দেয় সেই সংকটের ফলে কিন্তু আসলে বাজারে যে মাছের সংকট দেখিয়ে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু যেটি বলা হচ্ছে যে আসলে বিক্রেতারা বলছে যে মাছে প্রতি কেজি মাছ যদি নদী এবং সমুদ্রের মাছ যখন বাজারে না আসে তখনই কিন্তু আসলে মাছের দাম বেড়ে যায়, এবং প্রতি কেজি মাছে কিন্তু তারা 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি করছেন। অর্থাৎ ঘেরে যে চাষ করা মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া এর পাশাপাশি যে সবজির বাজার রয়েছে, বেশ স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সবজির বাজারে কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি সিম বিক্রি হয়েছিল 100 টাকা কেজি দরে, আজকে কিন্তু 70 টাকা, 80 টাকা, 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটি সবজিতে আমরা দেখেছি 10 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু সবজির দাম কমেছে, এবং কাঁচা মরিচের দামও কিন্তু বেশ কমেছে। গত সপ্তাহে 150 টাকা কেজি দরে বিক্রি হলো, এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা, 100 টাকা বিক্রি হচ্ছে। তবে বরিশালে পেঁয়াজ এবং আলুর দর কিন্তু বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো আলু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 70 টাকা, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ 90 টাকা, এবং যে দেশি পেঁয়াজ রয়েছে সেই দেশি পেঁয়াজের কেজিতে 10 টাকা কমে 120 টাকা বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি অন্যান্য যে ডিম রয়েছে 48 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে যে বাজারে যে মাছের দর সেই মাছের দরে কিন্তু আসলে বেশ 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে, এবং ইলিশের সরবরাহ নেই বললেই চলে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে।
বাজার দর নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।